আমরা দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ এবং বিদ্রোহ। এই অধ্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন উপজাতি সম্পর্কে, উপজাতি বিদ্রোহ সম্পর্কে। তো ভারতবর্ষে বিভিন্ন কারণে ব্রিটিশ কোম্পানি শাসনভার গ্রহণ করার পর বিভিন্ন কারণেই এই উপজাতি বিদ্রোহগুলো হয়েছে। এই উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে সর্বাপেক্ষা যেটা উল্লেখযোগ্য বিদ্রোহ সেগুলো হলো চুয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ। এগুলো একটা গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ হিসেবে পরিচিত ইতিহাসে। তো আমরা আজকে আলোচনা করব চুয়ার বিদ্রোহ সম্পর্কে। ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষে শাসনভার নেওয়ার পর ভারতবর্ষে তারা ক্ষমতা বিস্তারের জন্য বিভিন্নভাবে যেমন চেষ্টা করেছিল, তার মধ্যে ভারতবর্ষে রেলপথ স্থাপন, ভারতবর্ষে কলকারখানা স্থাপন, এমনকি তারা রাজস্ব বৃদ্ধির জন্য তারা বিভিন্নভাবে ভারতবর্ষকে এবং বিভিন্ন উপজাতির মানুষকে তারা শোষণ করেছিল। তো আমরা প্রথমেই এই চুয়ার বিদ্রোহ কেন হয়েছিল, চুয়ার কারা, এগুলো নিয়ে একটু আলোচনা দরকার। তো প্রথমেই আমাদের জানা দরকার চুয়ারা হলো এক শ্রেণীর নিম্ন বর্ণের মানুষ, নিচু জাতি বলা হয়। এরা সাধারণত বিভিন্ন বনে জঙ্গলে আশেপাশে এরা বাস করে। এদের মূলত ভারতের, বিশেষ করে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল, রাঁচি, হাজারিবাগ, ছোটনাগপুর, মালভূমি অঞ্চল, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অংশ, তাছাড়াও উত্তরবঙ্গেও পার্বত্য অঞ্চলের পাদদেশে এটা বসবাস স্থাপন করে। তো চুয়ার যারা, তারা সাধারণত সৎ প্রকৃতির, সহজ সরল জীবনযাপন করতে এরা অভ্যস্ত। এরা যেটুকু জমি তাদের থাকে সেই সকল জমিতেই তারা সাধারণত চাষবাস করে, কৃষিকাজ, সেই সঙ্গে পশুপালন, পশু শিকার, এগুলো তাদের প্রধান জীবিকা। তাছাড়াও তাদের আরেকটা জীবিকা রয়েছে, তারা ব্রিটিশ আমলের আগে এবং পরেও বিভিন্ন জমিদার, প্রাদেশিক রাজা যারা থাকতো তাদের সৈনিকের কাজ করত। এখন যেমন বলা হয় সৈন্যবাহিনী আছে, তারা সশস্ত্র সৈন্যবাহিনী এখন যেমন বলা যায়, আগে তেমন ছিল। প্রত্যেকটা জমিদার বা প্রাদেশিক রাজার একটা লেঠেল বাহিনী থাকতো, লাঠিয়াল বাহিনী, যারা নাকি জমিদার এবং প্রাদেশিক রাজাদের রক্ষা করত, নানানভাবে রক্ষা করত। এই জন্য প্রত্যেকটা জমিদার এবং প্রাদেশিক রাজার একটা লেঠেল বাহিনী থাকত। তো এই লেঠেল বা লাঠিয়াল বাহিনীকে জমিদার বা প্রাদেশিক রাজা তাদের আশেপাশেই তাদের নিষ্কর জমি, সেখানে বাসস্থান করে দিত, তাদের বাড়িঘর তৈরি করাতো। তো নিষ্কর জমি, রাজা বা জমিদারের সেই নিষ্কর জমিতেই তারা বাসস্থান নির্মাণ করতো, সেখানে বাস করত। এবং সেই জমিদার বা রাজার তারা এই লাঠিয়াল বাহিনীর কাজ করত। পাইক, আগে বলা হতো পাইক বা বরকন্দাস, এখন যেমন সৈনিক, আগে পাইক থাকতো প্রত্যেক জমিদার বা রাজার। তো পাইকের কাজ করত। এই পাইকরাই যে জমি রাজার কাছ থেকে পেত, সেই নিষ্কর জমিকে বলা হতো পাইকান জমি। সেই পাইকান জমিতে তারা বাসস্থান করত। তো যাই হোক, এই চুয়ারা
এইভাবে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তী পর্যায়ে বিশেষ করে ব্রিটিশ কোম্পানি যখন এলো, ব্রিটিশ কোম্পানি তাদের সে বাসস্থান, বিশেষ করে চুয়ারদের বাসস্থান, বিশেষ করে পাইকান জমি যেটা, সেই পাইকান জমির উপরে তারা কর নির্ধারণ করলো। তারা বিভিন্নভাবে শোষণ করলো, কর বৃদ্ধি করলো, জমি কেড়ে নিল। এই সকল কারণে চুয়ারা যেমন বিদ্রোহী হয়ে উঠল, তেমনি কিছু জমিদারও বিদ্রোহী হয়ে উঠল। তো প্রথম এই বিদ্রোহ শুরু হয়েছিল, বা বলা যায় চুয়ার বিদ্রোহ দুটো পর্যায়ে হয়েছিল, দুটো পর্বে ভাগ হয়েছিল। প্রথম পর্ব বিশেষ করে 1767 খ্রিস্টাব্দে ভারতবর্ষে বা এইসব এলাকায় প্রথম চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল। চুয়ার বিদ্রোহের প্রথম নেতৃত্ব দিয়েছিল বাঁকুড়ার ধলভূমির রাজা, ঘাটশিলা রাজা বলা যায়, জগন্নাথ সিংহ বা জগন্নাথ ধল নামে পরিচিত। তিনি প্রথম জমিদার যিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে। সেই রাজার বা জমিদারের পক্ষ নিয়ে সমর্থন জানিয়ে চুয়ারাও বিদ্রোহী হয়ে উঠেছিল। এই বিদ্রোহ অনেক দিন ধরেই চলেছিল। এই বিদ্রোহে যদিও বিশেষ একটা প্রবল আকার ধারণ করেনি, ব্রিটিশ সরকার কঠোরভাবে এই বিদ্রোহ দমন করে। এই প্রথম পর্যায়ে যে বিদ্রোহ দমন করেছিল ব্রিটিশ সেনাপতি স্টিফেন মর্গ্যান, এই বিদ্রোহে অনেক জমিদারই তার পক্ষ নিয়েছিল, সমর্থন করেছিল এই বিদ্রোহকে। তো মোট কথায় প্রথম পর্বের বিদ্রোহ দমন হলেও 1798-99 খ্রিস্টাব্দে আবার এই চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল, যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ। এই দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহে বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিংহ, মেদিনীপুরের রানী শিরোমণি অচল সিংহ, এই সকল জমিদার এই দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহে সামিল হয় এবং বিদ্রোহী হয়ে ওঠে। তো এই বিদ্রোহ, দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহেও মূল কারণই হচ্ছে কোম্পানি এই নিষ্কর জমি বা পাইকান জমি উপরে কর বৃদ্ধি, এমনকি এই পাইকান জমি চুয়ারদের কাছ থেকে তারা কেড়ে নেয়, বিভিন্নভাবে কেড়ে নেয়। তারপরে কর বৃদ্ধি করে, বিভিন্নভাবে শোষণ করে। তো বিভিন্ন কারণে এই বিদ্রোহ হয়েছিল। তো এই বিদ্রোহেও বিশেষ একটা সুবিধা করতে পারেনি চুয়াররা বা জমিদাররা। ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কোম্পানি কঠোরভাবে এই বিদ্রোহকেও দমন করে, এমনকি অনেক বিদ্রোহী, চুয়ার বিদ্রোহীকে তারা কঠোরভাবে, নির্মমভাবে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এমনকি মেদিনীপুরের রানী নামে পরিচিত রানী শিরোমণি, তাকেও কঠোরভাবে দমন করে, তাকেও ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়। তো মোট কথা বিভিন্ন দমনমূলক নীতির ফলে এই বিদ্রোহ দমিত হলেও বা চুয়ার বিদ্রোহ ব্রিটিশ কোম্পানি দমন করতে পারলেও কতগুলো গুরুত্ব রয়েছে এই চুয়ার বিদ্রোহের। মোট কথা এই চুয়ার বিদ্রোহের ফলে ব্রিটিশ কোম্পানি চুয়ারদের নিজস্ব যে রীতিনীতি সেটা ফিরিয়ে দেয়। তাদের পাইকান জমি অর্থাৎ নিষ্কর জমিতে তারা যে বাসস্থান নির্মাণ করে বসবাস করত সেটাও ফিরিয়ে দেয়। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে, যে গুরুত্বটা রয়েছে
বিষ্ণুপুরকে কেন্দ্র করে যে বিস্তীর্ণ এলাকা, বাঁকুড়া মেদিনীপুরের যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় নতুন একটা জেলা গঠন করে, যে জেলা আজও রয়েছে, জঙ্গলমহল নামে পরিচিত। এই জঙ্গলমহল, এই নতুন জেলা গঠন একটা গুরুত্বপূর্ণ এই চুয়ার বিদ্রোহের। তো আজকে চুয়ার বিদ্রোহের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করা হলো। পরবর্তীতে এই বিদ্রোহ নিয়ে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে।